হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। দেখো, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ডাব্লিউবিপি, কেপি, এসআই এবং কনস্টেবলের ওপরে একটা সিরিজ শুরু করা হোক। তাই আজ আমি ডাব্লিউবিপি, কেপি, এসআই এবং কনস্টেবলের জন্য একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। আজকে তারা ক্লাস নাম্বার 1। এইভাবে কিন্তু আমরা প্রত্যেক দিন রেলের গ্রুপ ডির পাশাপাশি তোমার এই যে ডাব্লিউবিপি, কেপির, এসআই, কনস্টেবলের যে সিরিজটা আছে সেটাও কিন্তু কন্টিনিউ করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলছে যে পদার্থের জড়তার পরিমাপকে কি বলা হয়ে থাকে। তো দেখো, ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। দেখো, আমরা কিন্তু এটা সকলেই জানি, যারা কিন্তু আমার সঙ্গে আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশান নাও তাদের জন্য কিন্তু এই যে প্রশ্নটা আছে সেটা কিন্তু একদম খুব সোজা জলভাত টাইপের একটা প্রশ্ন। আমরা কিন্তু সকলেই জানি যে পদার্থের যে জড়তার পরিমাপ তাকে কি বলা হয়ে থাকে, তাকে কিন্তু বলা হয়ে থাকে তোমার, এখানে কিন্তু হয়ে যাবে স্থিতি। দেখো, এখানে স্থিতি মানে কি, দেখো এখানে কিন্তু যে জাড্য বলে যে অপশানটা আছে সেই জাড্য বলে অপশানটা কিন্তু দেওয়া হয়নি, জাড্যের পরিবর্তে কিন্তু দেওয়া হয়েছে কি, স্থিতি। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পদার্থের জড়তার পরিমাপকে কি বলা হয়, জড়তার পরিমাপকে কিন্তু বলা হয় থাকে স্থিতি বা জাড্য। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নাম্বার কোশ্চেন, যে অ্যান ইরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই বইটির লেখককে। দেখো, এই যে বইটা আছে এই বইটা থেকে কিন্তু এমন কোনো পরীক্ষা নেই, তুমি এসএসসি বলো, তুমি রেল বলো, তুমি হচ্ছে আমাদের ডাব্লিউবি কনস্টেবল বলো, ডাব্লিউবি এসআই বলো, সেখানে কিন্তু প্রচুরবার এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, দেখো, অ্যান ইরা অফ ডার্কনেস দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই গ্রন্থটির লেখককে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, বল্লাল সেন দিয়েছে, অমলেশ ত্রিপাঠী দিয়েছে, শশী থারুর দিয়েছে, আর অরবিন্দ ঘোষ দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শশী থারুর। ঠিক আছে, শশী থারুর কিন্তু এই যে বইটা আছে অ্যান ইরা অফ ডার্কনেস দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই বইটার লেখক। এইবার এই শশী থারুরের লেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর একটা বইও আছে, হোয়াই আই অ্যাম হিন্দু। ঠিক আছে, এই বইটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসে। ঠিক আছে, যে হোয়াই আই অ্যাম হিন্দু, এই বইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শশী থারুরের লেখা একটা বই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নাম্বার কোশ্চেন, যে সুপ্রিম কোর্টে পরবর্তী প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন। দেখো, এটা ছিল তোমার হচ্ছে যে সেট থেকে এটা আমি নিয়েছি, মানে ডাব্লিউপির যে পরীক্ষা থেকে এটা আমি নিয়েছি কনস্টেবলের, সেখানে ছিল যে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি। যেহেতু তোমরা সকলেই জানো বর্তমান যে প্রধান বিচারপতি তিনি তো পাল্টে গেছেন সেই সময় দাঁড়িয়ে, তো এখন যে বর্তমান যে প্রধান বিচারপতি আছেন তিনি কিন্তু কে আছেন, 51তম যে প্রধান বিচারপতি তিনি কিন্তু হয়ে যাচ্ছেন সঞ্জীব খান্না। ঠিক আছে, সঞ্জীব খান্না কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু ইনি কিন্তু কি হবে, ইনি কিন্তু যে মে মাস আসছে সামনে, সেই মে মাসে কিন্তু ইনি রিটায়ার করবেন, এবং ভারতের কিন্তু 52তম যে নতুন সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হবে, তার নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। তো তার নামই কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এবার আমরা অপশানগুলো দেখে নেব কী কী বলছে। দেখো, কী কী বলেছে, বিচারপতি বি.আর. গবৈ, তারপরে কি বলেছে বিচারপতি কে.জি. বালকৃষ্ণন, বিচারপতি গুরমিত সিং সান্ধাওয়ালিয়া, আর বিচারপতি অলোক আরাধে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিচারপতি বি.আর. গবৈ। ঠিক আছে, বিচারপতি বি.আর. গবৈ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইনি কিন্তু ভারতের কি হতে চলেছেন, ভারতের কিন্তু যে 52তম ভারতের নেক্সট এবং ভারতের 52তম কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিজেআই কিন্তু ইনি হতে চলেছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নাম্বার কোশ্চেন, যে কি বলেছে এটা, গুগলের সদ্য চালু হওয়া 7ম প্রজন্মের এআই চিপের নাম কি। দেখো, এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি এই যে রিসেন্ট দিনে, দেখো আমি তো প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করি, তার কারণ তোমাদেরকে কিন্তু বোঝাতে গেলে বা তোমাদেরকে কিন্তু সবসময় আপডেটেড রাখার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সকে দেখারও খুব প্রয়োজন হয়ে থাকে। এবার দেখো, সেই কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমি বারবার এই প্রশ্নটা বারবার দেখছি যে গুগলের যে সদ্য চালু হওয়া এআই চিপ বা 7ম প্রজন্মের, অর্থাৎ তোমার এটা কিন্তু হয়ে যাচ্ছে 7th জেনারেশন। ঠিক আছে, 7th জেনারেশনের যে এআই চিপের নাম করা হয়েছে সেটা কিন্তু বারবার আমি দেখছি, সেই কারণের জন্যই কিন্তু এই কোশ্চেনটা আমি এই সেটের ভেতরে নিয়ে এসেছি। তো দেখো, ব্যাক টু ব্যাক 4টে কিন্তু এখানে অপশান দিয়েছে। কী কী দিয়েছে, রেড উড দিয়েছে, তারপরে ফায়ারস্টোন দিয়েছে, আয়রন উড দিয়েছে, আর থান্ডার কোর দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়রন উড। ঠিক আছে, আয়রন উড কিন্তু গুগল দ্বারা সম্পৃক্ত। ঠিক আছে, গুগল দ্বারা তোমার হচ্ছে সম্প্রতি আমাদের হচ্ছে তোমার কি বলবো, গুগল দ্বারা সম্প্রতি কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। এটা কিন্তু একটা কি, এটা কিন্তু একটা 7th জেনারেশনের, ঠিক আছে, একটা কিন্তু 7th জেনারেশনের যে তোমার এআই চিপ বলতে পারো। অর্থাৎ এটা কিন্তু খুব অল্প ছোট কিন্তু সাইজ হবে। ঠিক আছে, আর যেটা কিন্তু অনেক বেশি পরিমাণে কি করতে পারবে, অনেক বেশি পরিমাণে কিন্তু তথ্য বা ডেটাকে স্টোর করতে পারবে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, যে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত। দেখো এটা কিন্তু খুব সোজা একটা কোশ্চেন, সায়েন্স থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে যে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কটা। তো ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে। কী কী দিয়েছে? 31 জোড়া দিয়েছে, 22 জোড়া দিয়েছে, 12 জোড়া দিয়েছে, আর কিন্তু দিয়েছে 23 জোড়া। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে মানুষের সুষুম্না স্নায়ু আছে সেই সুষুম্না স্নায়ুর সংখ্যা কটা, তো সেটা কিন্তু হয়ে যাচ্ছে 31 জোড়া। ঠিক আছে, 31 জোড়া কিন্তু কী থাকে? মানুষের কিন্তু সুষুম্না স্নায়ু থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 6 নাম্বার কোশ্চেন, যে স্টার্ট আপ ইন্ডিয়া কবে এই প্রকল্পটি চালু হয়। দেখো যারা কিন্তু আমার সাথে তোমার হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষার ক্লাসগুলো কন্টিনিউ করছো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুবই সোজা। সেখানে কিন্তু আমি এই যে স্টার্ট আপ ইন্ডিয়া আর কিন্তু আরেকটা কিন্তু প্রজেক্ট এখানে হয়, সেটা কি হয়ে যাচ্ছে কি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এই দুটো সম্পর্কে কিন্তু তোমাদেরকে থরলি বলেছি। ঠিক আছে, দেখো এই যে স্টার্ট আপ ইন্ডিয়া আছে এখানের এর মূল যে উদ্দেশ্য সেটা কি? মূল উদ্দেশ্য কিন্তু বিদেশ থেকে আমরা যে সমস্ত জিনিসগুলোকে আমদানি করি, ঠিক আছে, সেগুলোকে কিন্তু নিজের দেশের মধ্যে বানানো। তো এই যে স্টার্ট আপ ইন্ডিয়া আর যে স্ট্যান্ড আপ ইন্ডিয়া এই যে প্রকল্পটা, এটা কত সালে লঞ্চ করা হয়েছিল? তো ব্যাক টু ব্যাক কিন্তু এখানে চারটে অপশান দিয়েছে। কী কী অপশানগুলো দিয়েছে? 2014 সাল দিয়েছে, 2015 সাল দিয়েছে, 2016 সাল দিয়েছে, আর 2017 সাল দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2016 সাল। 2016 সালে কিন্তু কী হয়েছিল? এই যে স্টার্ট আপ ইন্ডিয়া আর যে স্ট্যান্ড আপ ইন্ডিয়া এটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতে লাগু হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 7 নাম্বার কোশ্চেন, যে কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল। অর্থাৎ সম্রাট অশোকের যে শিলালিপিগুলো আছে সেই শিলালিপিগুলো কোন ভাষায় রচিত হয়েছিল। দেখো আমরা কিন্তু জানি সম্রাট অশোকের মোট কতগুলো তোমার হচ্ছে শিলালিপি পাওয়া গেছে, মোট কিন্তু 14টা তোমার হচ্ছে রক এডিট, বা আমরা কিন্তু বলতে পারি মোট কিন্তু 14টা কী পাওয়া গেছে? 14টা কিন্তু শিলালিপি পাওয়া গেছে। ঠিক আছে, যার ভেতরে যে 13 নম্বর যে শিলালিপি আছে সেখানে কিসের কথা উল্লেখিত আছে? সেখানে কিন্তু যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সেই কলিঙ্গ যুদ্ধের কথা উল্লেখিত আছে। ঠিক আছে, সেটা কবে হয়েছিল? সেটা কিন্তু 261 বিফোর ক্রাইস্ট বা বিসিতে কিন্তু সংগঠিত হয়েছিল। এইবার বলেছে অশোকের এই যে শিলালিপিগুলি আছে সেগুলি কোন ভাষায় লেখা। তো দেখো ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে। কী কী দিয়েছে? পালি দিয়েছে, ব্রাহ্মী দিয়েছে, দেবনাগরী দিয়েছে, আর সংস্কৃত দিয়েছে। দেখো এখানে দেবনাগরী মানে তো সংস্কৃত, তাই এটা কিন্তু হতেই পারে না। কি হতে পারে? পালি হতে পারে আর ব্রাহ্মী হতে পারে। দেখো পালিও হবে না, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্রাহ্মী। ঠিক আছে, ব্রাহ্মী লিপিতে কিন্তু কি হয়েছিল? ব্রাহ্মী লিপিতে কিন্তু অশোকের যে শিলালিপিগুলো আছে সেগুলো কিন্তু লেখা হয়েছিল। আর মনে রাখবে ব্রাহ্মী কিন্তু উল্টো লেখা হয়, অর্থাৎ উর্দুর মতো কিন্তু উল্টো লেখা হয়। এই দিক থেকে কিন্তু এদিকে শুরু করা হয়, অর্থাৎ এটা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকের দিকে লেখা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য আমার কাছে একটা এইচডাব্লিউ থাকবে, যে এই যে অশোকের যে শিলালিপিগুলো ছিল এই অশোকের শিলালিপিগুলোর পাঠোদ্ধার কে করেছিল। অর্থাৎ এগুলো তো তোমার ধরো তখনকার সময়ের ব্রাহ্মী ভাষাতে লেখা ছিল, এগুলোকে পাঠ উদ্ধার কে করেছিল এটা কিন্তু তোমাদের জন্য একটা তোমার এইচডাব্লিউ থাকবে, যেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 8 নাম্বার কোশ্চেন, যে 2035 সালে ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে। দেখো এই সময় এই যে কোশ্চেনটা আমি নিয়েছি সেই সময় পরীক্ষাতে কিন্তু করেছিল নিয়ারেস্ট যে তোমার হচ্ছে 2022 সালের যে তোমার ওয়ার্ল্ড কাপটা হয়েছিল পুরুষদের, সেখান থেকে কিন্তু কোশ্চেন করেছিল। এইবার এই কোশ্চেনটাকে জাস্ট আমি একটু মডিফাই করেছি, মডিফাই করে দেখো একটা অকওয়ার্ড দিয়েছি। যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে 2026 সালে কি হবে, না 2026 সালে যে ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেটা কোথায় হবে, সেটা কিন্তু তোমরা হামেশাই পারবে। ওই কারণের জন্য কিন্তু আমি কোশ্চেনটাকে একটুখানি জাস্ট একটু কমপ্লেক্স করার জন্য একটু অন্যভাবে নিয়ে এসেছি, যে 2035 সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে। আর এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমি বলবো না। ঠিক আছে, এটারও কিন্তু তোমাদেরকে হোমওয়ার্কে দেওয়া হচ্ছে, আর এটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। দেখো এই ধরনের যে কোশ্চেনগুলো থাকে এখন কিন্তু পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে, বিশেষ করে মহিলাদের খেলা সংক্রান্ত কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় এখন বেশি করে আসে। তার কারণ তোমরা খেয়াল করবে যে মহিলাদের খেলা সংক্রান্ত যে বিষয়গুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা একটু কম ফলো করি, সেই কারণের জন্য কিন্তু এক্সামিনার এখান থেকেই কোশ্চেন করে থাকে। তো এই যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা আমি একবার পড়ছি, যে 2035 সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে। এই যে কোশ্চেনটা আছে এর অ্যান্সার তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 9 নাম্বার কোশ্চেন, যে নিচের কোনটি তড়িৎ বা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ এক কথায় আমরা মনে করো তড়িৎ শক্তি থাকবে, সেই তড়িৎ শক্তি থেকে কী হবে? ইলেকট্রিক শক্তি থাকবে, ইলেকট্রিক্যাল শক্তি থেকে কী হবে? না মেকানিক্যাল এনার্জিতে পরিণত হবে। অর্থাৎ এখানে আমরা যদি আমরা এক্সাম্পলগুলো দেখি সেখান থেকে কিন্তু আমরা করতে পারবো। দেখো একটা লোহার বাক্স যদি আমরা তড়িৎ দিই সেটা কিছুই কিন্তু হবে না, সেটা কিন্তু জাস্ট কী হবে? সেটা কিন্তু তোমার হচ্ছে সেটা কারেন্টে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, সেটাতে যদি আমরা হাত দিই তাহলে কিন্তু আমাদের শক লাগবে। টেলিভিশনে কী হয়? টেলিভিশনে কিন্তু তোমার হচ্ছে দেখো ইলেকট্রিসিটি আসছে, ইলেকট্রিসিটি
ইলেকট্রিসিটি আসার পরে কিন্তু ওটার থেকে কি হচ্ছে, ওটা থেকে কিন্তু আলো বেরোচ্ছে, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু ইলেকট্রিসিটি থেকে তোমার লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তারপর টর্চে কি হয়, টর্চে তো ব্যাটারি থাকে, তো ব্যাটারির মধ্যে দেখো স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকে, সেখান থেকে কিন্তু এটাও লাইটে কনভার্ট হয়। এবার দেখো যে বৈদ্যুতিক পাখা আছে, সেই বৈদ্যুতিক পাখাতে কি হয়, বা আমাদের বাড়িতে যে ফ্যানগুলো আছে সেই ফ্যানে কি হয়, ফ্যানে কিন্তু যখন আমরা ইলেকট্রিসিটি দিই, মানে যখন আমরা কিন্তু ফ্যানের সুইচটা দিই, তখন কিন্তু ফ্যানের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটিটা যায়, আর কি হয়, আর কিন্তু ফ্যানটা ঘোরে, আর ফ্যানটা ঘুরলে কি হয়, হাওয়া হয়। এটা কিন্তু একটা যান্ত্রিক শক্তি। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বৈদ্যুতিক পাখা বা ফ্যান। বৈদ্যুতিক পাখা বা ফ্যানকে যদি আমরা তড়িৎ বা বিদ্যুৎ শক্তি দিই, সেক্ষেত্রে কিন্তু সেটা রূপান্তরিত হয়ে যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড ধারণ করে, বা পিঁপড়ের হুল কোন অ্যাসিড ধারণ করে। ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, মিথানোয়িক অ্যাসিড দিয়েছে, অক্সালিক অ্যাসিড দিয়েছে, ল্যাকটিক অ্যাসিড দিয়েছে, আর সাইট্রিক অ্যাসিড দিয়েছে। দেখো এই যে পিঁপড়ের হুল কোন অ্যাসিড ধারণ করে, তোমরা এতদিন পর্যন্ত কিন্তু পড়ে এসেছো কোন অ্যাসিড, তোমরা কিন্তু এতদিন পর্যন্ত পড়ে এসেছো ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, আর এটাই কিন্তু সঠিক। তাহলে আমি কেন এখানে ফর্মিক অ্যাসিড না বলে মিথানোয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তারপরে তোমার হচ্ছে অক্সালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড বললাম? দেখো এই যে ফর্মিক অ্যাসিড আছে, এই ফর্মিক অ্যাসিডের কিন্তু আর একটা নাম হয়ে যাচ্ছে মিথানোয়িক অ্যাসিড। অনেকে কিন্তু এই কোশ্চেনটা দেখে কনফিউজ হয়ে যাবে বা ভাববে প্রশ্নটা ভুল আছে, কিন্তু প্রশ্নটা কিন্তু কোনোরকমভাবে ভুল নেই, কারণ এই যে ফর্মিক অ্যাসিড আছে, সেই ফর্মিক অ্যাসিডেরই কিন্তু আর একটা নাম হয়ে যাচ্ছে মিথানোয়িক অ্যাসিড। তাই পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে, পিঁপড়ার হুলে কিন্তু ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন, যে 2025 সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমসের মাস্কটের নাম কি। দেখো এই যে কোশ্চেনটা আমি আবার যেখান থেকে নিয়েছি, আবার বলি তোমাদেরকে, এটা কিন্তু সেই সময়কার যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল সেখান থেকে হয়েছিল। এইবার দেখো আমাদের 2025 সালেও কিন্তু খেলো ইন্ডিয়া যে ইউথ গেমস সেটারও কিন্তু ঘোষণা হয়ে গেছে, সেই কারণের জন্য কিন্তু জাস্ট আমি কোশ্চেনটাকে আপডেটেড করে দিয়েছি। এবার দেখো কি বলছে, যে 2025 সালে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল, ঠিক আছে, তার মাস্কট কী ছিল, ঠিক আছে, মাস্কট মানে কি শুভঙ্কর, ঠিক আছে। দেখো কি বলেছে এখানে, কী অপশান দিয়েছে, বীরবিহারী দিয়েছে, গজ সিংহ দিয়েছে, খেলোবীর দিয়েছে, আর অশোক দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে গজ সিংহ, ঠিক আছে, গজ সিংহ কিন্তু হয়ে যাচ্ছে 2025 সালের যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল তার কিন্তু মাস্কট। আর এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন, যে চন্দ্রায়ন 3, ঠিক আছে, এটা চন্দ্রায়ন ও হবে না, এটা হয়ে যাবে চন্দ্রায়ন 3, ঠিক আছে। চন্দ্রায়ন 3 বা চন্দ্রযান 3 মিশনের রোভারের নাম কি। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু আমরা সকলেই পারবো, কারণ চন্দ্রযান 3 সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি কম বেশি সকলেই জানি। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, বিক্রম দিয়েছে, ভীম দিয়েছে, প্রজ্ঞান দিয়েছে, আর ধ্রুব দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো যে রোভারটা ছিল সেই রোভারের নাম কিন্তু ছিল প্রজ্ঞান, ঠিক আছে। আর যে ল্যান্ডার ছিল, এখানে আমি লিখে দিচ্ছি, যে ল্যান্ডার ছিল সেই ল্যান্ডারের নাম কি ছিল, ল্যান্ডারের নাম কিন্তু ছিল বিক্রম। আর এই যে চন্দ্রযান 3টা, এটা কোন যে মিশনটা পাঠানো হয়েছিল সেটা তোমার হচ্ছে চাঁদের যে পয়েন্টে পৌঁছেছিল সেই পয়েন্টটার নাম কি করা হয়েছে, সেই পয়েন্টের নাম কিন্তু করা হয়েছে শিব শক্তি পয়েন্ট, ঠিক আছে, শিব শক্তি পয়েন্ট কিন্তু নাম করা হয়েছে, যে পয়েন্টে গিয়ে চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল। কত তারিখে ল্যান্ড করেছিল, এটা কিন্তু 23শে অগস্ট, ঠিক আছে, 23শে অগস্ট লঞ্চ করেছিল। কেন এই ডেটটা আমি বললাম, তার কারণ এই ডেটটাকে কিন্তু প্রথমবার যেবার কিন্তু চন্দ্রযান 3 আমাদের চাঁদের মাটিতে গিয়ে পৌঁছায় 23শে আগস্ট, সেই ডেটটা থেকেই কিন্তু কী করা হয় না, ভারতে ওটা কিন্তু তোমার জাতীয় তোমার হচ্ছে মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। সেই কারণের জন্য কিন্তু 23 আগস্ট ডেটটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য আর একটা তোমার হচ্ছে HW থাকবে, যেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, যে চন্দ্রযান 3 যে ভেহিকেলটা বা যে রকেটটা করে গেছিলো সেই রকেটটার নাম কি, ঠিক আছে। চন্দ্রযান 3 যে রকেটটা করে পাঠানো হয়েছিল তার নাম কি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, যে দাচিগ্রাম জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত। দেখো ন্যাশনাল পার্ক থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে, আর এই ন্যাশনাল পার্ক থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকবার পরীক্ষাতে তোমরা একটা না একটা দেখতে পাবেই, ঠিক আছে। তো এই ন্যাশনাল গ্রাম থেকে কি কোশ্চেন দিয়েছে, যে দাচিগ্রাম জাতীয় উদ্যানটি কোন রাজ্যে আছে। আবারও বলছি, যারা আমার সাথে রেলের গ্রুপদের ক্লাসগুলো প্রত্যেক দিন ফলো করো, তোমাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই সোজা হবে, আর এগুলো কিন্তু তোমাদের করানো কোশ্চেন। তো আমরা সকলেই জানি কি, যে দাচিগ্রাম জাতীয় উদ্যানটি কোথায় আছে, এটা কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে। জম্মু কাশ্মীরের কিন্তু একটা রাষ্ট্রীয় উদ্যানের নাম হচ্ছে এই দাচিগ্রাম রাষ্ট্রীয়
উদ্যান। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, যে নিচের কোন ভারতীয় চিত্রকর্মটিকে মিথিলা আর্ট নামেও উল্লেখ করা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ ভারতের কোন রাজ্যের চিত্রকলাকে মিথিলা আর্ট নামেও উল্লেখ করা হয়ে থাকে। সবার প্রথম কিন্তু তোমাকে জানতে হবে এই মিথিলা কোথায়, এটা কিন্তু বিহারে। ঠিক আছে, তো বিহারের যে আর্ট আছে সেই বিহারের আর্টকে কি বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে মিথিলা আর্টের আর একটা নাম কি সেটা কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, একটা কি দিয়েছে এখানে একটু তোমার হচ্ছে এটা পড়ে নি। দেখো মধুবনী পেইন্ট, পট্টচিত্র পেন্টিং, তারপরে কি আছে ওয়ার্ল্ডলি ফোক পেন্টিং, আর কি আছে, আর কিন্তু আছে রাজস্থানী মিনিয়েচার পেন্টিং। তো সঠিক অ্যান্সার কী হবে, আমরা কিন্তু সকলেই জানি বিহার মানে কি, বিহার মানে কিন্তু হয়ে যাচ্ছে মধুবনী পেন্টিং। আর এই মধুবনীরই আর একটা নাম কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে মিথিলা আর্ট। এবার এই পট্টচিত্র কোথায়, এটা কিন্তু আমাদের বাংলার। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধের কি পরিবর্তন হয়। আবারও বলছি, যারা আমার সাথে তোমার হচ্ছে আরআরবি গ্রুপ ডি এর তোমার হচ্ছে সায়েন্সের ক্লাসগুলো ফলো করো, তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই সোজা। আমরা কিন্তু সকলে জানি যে কি না, যখন কোনো একটা তোমার হচ্ছে পদার্থের তাপমাত্রা বাড়ে, ঠিক আছে, যখন কিন্তু তোমার হচ্ছে হিট বা তাপমাত্রা বাড়ে, তখন তার রোধটা কী হয়, তখন তার রোধটাও কিন্তু বাড়ে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু এই যে রোধের বা তোমার হচ্ছে যে রেজিস্ট্যান্স থাকে তার কিন্তু সমানুপাতিক হয়ে থাকে। তাপমাত্রা বাড়লে কিন্তু রোধ বাড়বে, রোধ বাড়লে তাপমাত্রা বাড়বে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে তাপমাত্রা বাড়লে সেই পদার্থটার রোধও কিন্তু বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আর খুব সোজা একটা কোশ্চেন, যে কে ভারতের জাতীয় গান রচনা করেন। ঠিক আছে, জাতীয় গান কিন্তু বলেছে, ন্যাশনাল সং বলেছে। ঠিক আছে, ন্যাশনাল সং বলেছে, ন্যাশনাল অ্যানথেম কিন্তু বলেনি, অর্থাৎ জাতীয় সঙ্গীত কিন্তু বলেনি। জাতীয় সঙ্গীত কোনটা, জাতীয় সঙ্গীত কিন্তু হয়ে যাচ্ছে জনগণমন, যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। কিন্তু এখানে কিন্তু বলেছে ন্যাশনাল সং বা জাতীয় তোমার হচ্ছে গান। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তার যে আনন্দমঠ, ঠিক আছে, তার যে আনন্দমঠ যে উপন্যাস ছিল সেখানে কিন্তু এই গানটার কথা উল্লেখিত আছে। ঠিক আছে, আর ভারতীয় জাতীয় কংগ্রেসের তোমার হচ্ছে 1896 সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু এই গানটা, আমার যে জাতীয় গানটা সবার প্রথম গাওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, যে ভারতের দক্ষিণাঞ্চলে ডেকান ট্র্যাপ কোন শিলা দিয়ে গঠিত। অর্থাৎ আমাদের ভারতের দেখো, ভারতের যে এই যে তোমার সাউথের যে পোর্শনটা, ঠিক আছে, এটা কোন ধরনের তোমার হচ্ছে শিলা দিয়ে গঠিত বা কোন ধরনের তোমার হচ্ছে রক দিয়ে গঠিত। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, গ্রানাইট দিয়েছে, ব্যাসল্ট দিয়েছে, স্লেট দিয়েছে, আর ডলোমাইট দিয়েছে। দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আগ্নেয় শিলা দিয়ে গঠিত। ঠিক আছে, এটা কি, এটা কিন্তু আগ্নেয় শিলা বা লাভা গঠিত শিলা দিয়ে গঠিত। কিন্তু আগ্নেয় শিলার মধ্যে থেকেও কোনটা, এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন, যে সরি মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে, এটা 17-এর পরে একটা কোশ্চেন একটু মিস আছে। ঠিক আছে, একটা নাম্বারে ভুল আছে। দেখো কি বলছে, 19 নম্বর কোশ্চেনটা আমরা বলতে পারি কি, বা এটা আমরা 18 নম্বর করে নিই। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে জলসাঘর চলচ্চিত্রটির সঙ্গীত নির্দেশক কে ছিলেন। দেখো এই যে জলসাঘর, এটা কিন্তু একটা বাংলা চলচ্চিত্র। ঠিক আছে, এই যে বাংলা চলচ্চিত্র জলসাঘর, এর যে তোমার হচ্ছে সঙ্গীত নির্দেশক অর্থাৎ মিউজিক্যাল ডিরেক্টর কে ছিলেন। ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, বিসমিল্লাহ খান দিয়েছে, রবিশঙ্কর দিয়েছেন, বিলায়েত খান দিয়েছে, আর সালামত খান দিয়েছেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে বিলায়েত খাঁ। আর এই বিলায়েত খাঁ কিসের সাথে সম্পর্কযুক্ত, আমরা কিন্তু সকলেই জানি বিলায়েত খাঁ কিন্তু সানাই যে বাদ্যযন্ত্র তার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আর ইনি কিন্তু জলসাঘর যে চলচ্চিত্রটা ছিল তার কিন্তু মিউজিক ডিরেক্টর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19 নম্বর তথা আজকের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো কি বলেছে, সূর্যের গঠন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়ে থাকে। সিসমোলজি বলা হয়, সেলেনোলজি বলা হয়, তারপরে হেলিও সিসমোলজি বলা হয়, আর হচ্ছে অ্যানথ্রোপোলজি বলা হয়। ঠিক আছে, তো ব্যাক টু ব্যাক 4টে অপশানের মধ্যে থেকে কোনটা অপশান হবে। দেখো সূর্য বললেই কিন্তু সেখানে হেলিসের শব্দটা থাকবে, আর এখানে হেলিস শব্দটা কোথায় আছে, একমাত্র কিন্তু অপশান যে 3 সেখানে কিন্তু আছে। আর এই তোমার হচ্ছে হেলিও সিসমোলজি কিন্তু সূর্যের যে গঠনগত যে বিদ্যা বা সূর্যের যে গঠনগত আকৃতি তা সম্পর্কিত যে অধ্যায় তাকেই কিন্তু বলা হয়ে থাকে হেলিও সিসমোলজি। এবার যে বাদবাকি অপশানগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটুখানি জেনে নিই। দেখো সবার প্রথমে এটা তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এখানে দেখো সিসমোলজি আছে, সিসমোলজি তোমার হচ্ছে কি সংক্রান্ত বিদ্যা, এটা কিন্তু ভূমিকম্পের অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা। সেলেনোলজি কি, সেলেনোলজি কিন্তু তোমার হচ্ছে চাঁদ। ঠিক আছে, চাঁদ সংক্রান্ত যে বিদ্যা, চাঁদের গঠন প্রকৃতি সম্পর্কিত যে বিদ্যা, সেটা কিন্তু হয়ে যাচ্ছে সেলেনোলজি। আর অ্যানথ্রোপোলজি
অ্যান্থ্রোপোলজি কি আমরা কিন্তু সকলেই জানি, এটা কিন্তু ম্যানকাইন্ড অর্থাৎ আমাদের যে মানব সমাজের যে অভিবর্তন, ঠিক আছে, যে বিবর্তন সেটা সম্পর্কিত যে বিদ্যা সেটাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যানথ্রোপোলজি। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এবার থেকে কিন্তু তোমাদের প্রত্যেক দিনই তোমার হচ্ছে গ্রুপ ডি, আমাদের যে আরআরবি গ্রুপ ডি আর ডাব্লিউবিপি এসআই কেপি কনস্টেবলের ওপর কিন্তু তোমাদের প্রত্যেক দিন ক্লাস করানো হবে। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।